বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। এখন খবর বিস্তারিত। উদ্বোধন হলো বহু প্রতীক্ষিত সোনামুড়া নবনির্মিত কোর্ট বিল্ডিং এর। প্রদীপ প্রজ্বলন ও ফলক উন্মোচন করে বিল্ডিং এর শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ছিলেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি দীপক গুপ্তা সহ অন্যান্যরা। এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সোনামুড়ায় উদ্বোধন হলো বহু প্রতীক্ষিত নবনির্মিত কোর্ট বিল্ডিং এর। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি দীপক গুপ্তা, রাজ্যের আইনমন্ত্রী তপন চক্রবর্তী, হাইকোর্টের বিচারপতিদ্বয় ইউবি সাহা, এস.সি. দাস, এস. তলাপাত্র, রাজ্য আইন সচিব দাতামোহন জমাতিয়া, বিধায়ক শ্যামল চক্রবর্তী সহ অন্যান্যরা। অনুষ্ঠানের উদ্বোধন শেষে উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, আদালত ভবনটির নির্মাণ কাজের সাথে যারা যুক্ত ছিলেন, আমাদের প্রকৌশলী, ঠিকাদার বন্ধু এবং বিশেষ করে শ্রমিক ভাই এবং বোনেরা, যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই সুন্দর বাড়িটি নির্মিত হয়েছে এবং আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করার জন্যে আজকে তার দ্বারোদ্ঘাটন পর্ব সমাপন করার জন্য তাদেরকে সকলের পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এই বাড়ি এখানে নির্মাণ করতে গিয়ে কিছু প্রশাসনিক জটিলতার সমস্যা ছিল। সম্মানীয় প্রধান বিচারপতি সহ যে এই বাড়িটি হচ্ছে আমাদের ত্রিপুরার যে উচ্চ আদালত তার বাইরে জেলা বা রাজ্যের যে সমস্ত আদালত ভবন ইতিমধ্যে তৈরি হয়েছে তার মধ্যে সুরম্য, দৃষ্টিনন্দন। এটা সোনামুড়াবাসীর কাছে আনন্দের এবং নিঃসন্দেহে গর্বের। কিন্তু এটাই সব না। কোর্ট বাড়ি পাকা পুক্ত কিনা, দৃষ্টি নন্দন কিনা, পিতলের জায়গায় পিতল কিনা, তার উপর কোর্ট বাড়ির প্রয়োজনীয়তা নির্ধারিত হয় না। এই বাড়িটি সঠিকভাবে জনগণের স্বার্থে ব্যবহৃত হবে কিনা তা নির্ভর করবে এই বাড়িতে বসে যারা কাজ করবে। সম্মানীয় সব মানুষ সমান। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি নির্দ্বিধায় নিঃসংকোচে বলবো না। কেন বলছি? যারা এই ব্যবস্থা উঁচু নিচুর ভেদাভেদ যে ব্যবস্থার মধ্যে বিরাজমান, তাতে নিচু তলার মানুষ যারা, সমস্যা পীড়িত মানুষ যারা মাথার ঘাম পায়ে ফেলে গায়ের রক্ত জল করে সম্পদের ইমারত যারা তৈরি করছেন, দুবেলা যারা পেট পুড়ে খেতে পান না, লজ্জা নিবারণের কাপড় বা বস্ত্রের যাদের অভাব, মাথা গুজবার যাদের নির্দিষ্ট ঠিকানা বা ঠাঁই নেই। ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি দীপক গুপ্তা বলেন, of the chariot of justice. They have to move in the same direction. They must move in coordination with each other if justice is to be done. We respect there can be no function of a court or inauguration of a court building without actively involving the bar members. Having said that, we must remember that what does the public expect from the judicial system? And this judicial system includes not only the judges, not only the High Court, but all judicial magistrates, district judges, session judges, lawyers and staff of the courts. All of us judges and even the lawyers take an oath that they will uphold the Constitution and the laws. The Constitution of India enshrines the spirit of democracy. The rule of law is the basis of a democratic system, and our entire Constitution breathes the spirit of the rule of law. Efforts which they have taken, especially the Public Works Department and the Chief Architect, in coming up with a very beautiful building. I can also tell you, as was told by the Law Secretary, that we have decided at the High Court level that this shall be the model building for all the courts in Tripura. This makes things very easy.
if only রাজ্যের আইন দপ্তরের মন্ত্রী তপন চক্রবর্তী বলেন, এই এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ অ্যান্ড সেশন ডিস্ট্রিক্ট জাজ কোর্টটি এখানে আজকে উদ্বোধন আমরা করতে সক্ষম হয়েছি। আমরা জানি যে জুডিশিয়ারি এবং অ্যাডমিনিস্ট্রেশন পাশাপাশি থেকে কাজ করে যে কোনো সুশাসিত রাজ্যে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে নবনির্মিত কোর্ট বিল্ডিং এর ফলক উন্মোচন ও ফিতা কেটে দ্বার উদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। উদ্বোধনের পরেই সমস্ত ভবনটি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী মানিক সরকার, হাইকোর্টের প্রধান বিচারপতি দীপক গুপ্তা সহ অন্যান্য অতিথিরা। এছাড়াও অসংখ্য সাধারণ মানুষও ঘুরে দেখেন তাদের বহু প্রতীক্ষিত স্বপ্নের কোর্ট বিল্ডিংটি। সমগ্র উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। সকলের সমবেত প্রচেষ্টায় সাধন করা যায় সকল অসাধ্যই। আর এমনই এক ঘটনার প্রমাণ পাওয়া গেল অস্ট্রেলিয়ার পার্থের এক রেল স্টেশনে। বিপদের মুখে মানুষ যদি একজুট হয় তাহলে কোনো বাধাই সেখানে দুর্লঙ্ঘ হতে পারে না। মানুষের সমবেত প্রয়াসের সাফল্যের প্রমাণ পাওয়া গেল অস্ট্রেলিয়ার পার্থের একটি রেল স্টেশনে। ট্রেন ও প্ল্যাটফর্মের ফাঁকে পা আটকে যাওয়া ব্যক্তিকে উদ্ধার করলেন যাত্রীরাই। যাত্রীদের সম্মিলিত প্রচেষ্টায় ট্রেনটি হেলিয়ে উদ্ধার করা হলো ওই ব্যক্তিকে। ট্রেনে উঠতে গিয়ে অসাবধানতাবশত পিছলে পড়ে ওই যাত্রীর পা আটকে যায় ট্রেন ও প্ল্যাটফর্মের ফাঁকে। তাকে তোলার জন্য যাত্রীদের ট্রেনের একদিকে চলে যেতে বলা হয়, কিন্তু ওই চেষ্টা সফল হয়নি। এরপর প্রায় 50 জন যাত্রী একযোগে ট্রেনটিকে ঠেলে হেলিয়ে দেন, আর তখন আটক যাত্রীর পা বের করা সম্ভব হয়। যাত্রীদের এই প্রচেষ্টায় প্রায় অক্ষতই থেকে গেছেন ওই ব্যক্তি। তার দেহের কোথাও কোনো আঘাত লাগেনি। প্রাথমিক চিকিৎসার পর তিনি তার গন্তব্যে চলে যান। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। হারের বিপর্যয় কাটিয়ে লোকসভায় সরব হতে দেখা গেল কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধীকে। স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে লোকসভায় ওয়েলে গিয়ে বিক্ষোভ দেখান রাহুল গান্ধী। লোকসভা আজ এক অন্য রাহুল গান্ধীকে দেখল। কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট সবাইকে অবাক করে দিয়ে ছুটে গেলেন ওয়েলের দিকে। স্পিকারের বিরুদ্ধে সোচ্চারে পক্ষপাতিত্বের অভিযোগ আনলেন। পরে সাংবাদিকদের সামনে নাম না করে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ হানেন তিনি। বলে, সংসদে এখন এমন অবস্থা যেখানে এই দেশের সবকিছুর জন্য শুধুমাত্র একজনের কথাই কর্ণপাত করা হয়। আজ লোকসভায় উত্তরপ্রদেশ ও দেশের অন্যান্য অংশে বেড়ে চলা সাম্প্রদায়িক হিংসা নিয়ে আলোচনার দাবি তোলে কংগ্রেস। স্পিকার সুমিত্রা মহাজন সেই দাবি খারিজ করে দেন। এরপর কংগ্রেস সাংসদের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে সংসদ। স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনলেন রাহুল। উত্তেজিত রাহুল সাংবাদিকদের জানান, এই সরকারের কোনো রকম আলোচনা করার কোনো মানসিকতাই নেই। এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে শাসক বিজেপির মুখপাত্র রাজীব প্রতাপ রেড্ডি দলের পক্ষ থেকে জানিয়েছেন, রাহুলের নেতৃত্বে কংগ্রেস সংসদের নিয়ম ভঙ্গ করেছে। স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনা রাহুলের মতো একজন সিনিয়র কংগ্রেস নেতার কাছে অভিপ্রেত নয়। এই ঘটনা অসংসদীয় ও অত্যন্ত বিরক্তকর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন আবার ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজয়ী প্রতিনিধিদের নিয়ে শুরু হলো শপথ গ্রহণের পালা। আর একই সাথে কাঠালিয়া ব্লকেও শুরু হলো পঞ্চায়েতে নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ। বুধবার অনুষ্ঠিত হয় 7টি পঞ্চায়েতে শপথ গ্রহণ। কাঠালিয়া ব্লক এলাকায় 6 আগস্ট বুধবার থেকে শুরু হয়েছে পঞ্চায়েত পদাধিকারীদের শপথ গ্রহণ অনুষ্ঠান। 3 দিন ধরে চলবে গোটা প্রক্রিয়া। এ নিয়ে বুধবার থেকে উৎসবের আবহ তৈরি হয়েছে। ব্লক এলাকার উত্তরে বেজিমারা থেকে ভবানীপুর 19টি পঞ্চায়েতে বুধবার থেকে উদ্বেলিত মানুষ আরও একবার গ্রাম সরকারের দায়িত্ব নবনির্বাচিত প্রার্থীদের হাতে সঁপে দেওয়ার। বুধবার সকাল থেকে 7টি পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠান সমাপ্ত হয়। প্রতিটি পঞ্চায়েতেই গণ উচ্ছ্বাসকে সাথী করেই শপথ নিয়েছেন পদাধিকারীরা। সেই সঙ্গে শুরু হচ্ছে মানুষের দু চোখের স্বপ্ন পূরণে আগামী 5 বছরের জন্য শপথ নিয়েই গ্রাম সরকারগুলির পথ চলা। উল্লেখ্য যে 9টি আসনেই বামফ্রন্ট প্রার্থীরা বিজয়ী হয় উত্তর মহেশপুর গ্রাম পঞ্চায়েতে। ব্লক এলাকার উত্তর মহেশপুর পঞ্চায়েতের 9 জন পঞ্চায়েত প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করেন। তাদের শপথ বাক্য পাঠ করেন ব্লকের এক্সটেনশন অফিসার অঞ্জন দেবনাথ। প্রধান নির্বাচিত হন সোমাদেব মজুমদার আর উপপ্রধান উর্ধব মজুমদার। আমি উর্ধব মজুমদার, উত্তর মহেশপুর গ্রাম পঞ্চায়েতে উপপ্রধান নির্বাচিত জনগণের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। গ্রাম পঞ্চায়েতের প্রধান নিয়োজিত হইয়া জনগণের নামে শপথ করিতেছি প্রতিজ্ঞাপূর্বক
বলিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব রক্ষা করিব এবং বিশেষতার সহিত আমার কর্তব্য পালন করিব। নমস্কার। উল্লেখ্য যে 9 জন পঞ্চায়েত সদস্যের মধ্যে 6 জনই পুনর্নির্বাচিত হয়। বিদায়ী 3 জন পঞ্চায়েত সদস্যকে নবগঠিত উত্তর মহেশপুর পঞ্চায়েত প্রতিনিধিদের পক্ষ থেকে শপথ অনুষ্ঠানের শেষ প্রান্তে সংবর্ধনাও দেওয়া হয়। একই দিনে ব্লক এলাকার বেজিমারা গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পঞ্চায়েতের সিপিএম দলের 7 জন এবং টিএমসি দলের 4 জন নির্বাচিত প্রার্থীকে শপথ বাক্য পাঠ করান কৃষি দপ্তরের সুপার অভিজিৎ সাহা। বেজিমারা গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন রত্নারানী ভৌমিক এবং উপপ্রধান আতিকুল ইসলাম। জয়লাভ করেছি এবং আমি এই বেজিমারা পঞ্চায়েতের প্রধান হয়েছি। জনগণের প্রতি আমাদের লক্ষ্য রাখবো যে সঠিকভাবে আমরা আইনগত কাজ করে থাকি। সেইভাবে আপনারা আপনাদের মতামত দিয়ে সেখানে সহযোগিতা করবেন যাতে রাজ্যের বামফ্রন্ট সরকার তার যে উদ্দেশ্য মানুষের কাছে তার উন্নয়নটা একদম তৃণমূল স্তরে পৌঁছে দেওয়ার জন্য আপনারা দেখছেন জেলা পরিষদ সংখ্যা বাড়িয়ে বড় বড় পঞ্চায়েতগুলিকে সেখানে একটা পঞ্চায়েত ভেঙে 2টা পঞ্চায়েত করে সেখানে আরো কত বেশি সংখ্যক মানুষের কাছে সেখানে উন্নয়নটা নিয়ে যাওয়া যায় এবং কত বেশি। উল্লেখ্য বেজিমারা পঞ্চায়েতটি কংগ্রেস দলের হাত থেকে বামফ্রন্ট দখল করেছে সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনের মধ্য দিয়ে। একই দিনে প্রতিটি পঞ্চায়েত এলাকায় উদ্বেলিত জনতার অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শ্রীমন্তপুর, মনারচক, ধনপুর, কাঠালিয়া ও নির্ভয়পুর পঞ্চায়েতের সদস্য ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত পদাধিকারীদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আমবাসা মুঙ্গিয়াকামি এলাকা থেকে কেবল লাইনের তার চুরির ঘটনায় অভিযুক্তদের একজনকে গ্রেপ্তার করেন পুলিশ। নাম বিজিত চক্রবর্তী। অপরজনের খুঁজে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ। অবশেষে সংবাদ মাধ্যমের খবরের জেরে কেবল লাইনের তার চুরির এক পান্ডাকে গ্রেপ্তার করল মুঙ্গিয়াবাড়ি থানার পুলিশ। চোরের নাম বিজিত চক্রবর্তী, বাড়ি আমবাসার কোলাই এলাকায়। গত মঙ্গলবার রাত আনুমানিক 10টা নাগাদ আমবাসার এক দোকান থেকে গ্রেপ্তার করা হয় তাকে। আরও একজন পলাতক। ঘটনার বিবরণে জানা যায় মুঙ্গিয়াকামি এলাকা থেকে জুলাই মাসের 23 তারিখ প্রায় 9 কিলোমিটার রাস্তার কেবল লাইন চুরি করে নিয়ে যায় বিজিত চক্রবর্তী ও অমৃত দেববর্মা নামে 2 ব্যক্তি। ঘটনার খবর পেয়ে মুঙ্গিয়াবাড়ির কেবল পার্টি তাদের তাড়া করলে তারা গাড়ি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তারপর আমবাসার তুষার শর্মা নামে এক কেবল অপারেটর তাদের বিরুদ্ধে 27 জুলাই মুঙ্গিয়াকামি থানায় লিখিত অভিযোগ করলে 5 আগস্ট রাত 10টা নাগাদ আমবাসা থেকে গ্রেপ্তার করা হয় বিজিত চক্রবর্তীকে। তবে এই কাণ্ডে জড়িত আরও এক ব্যক্তি তথা শিক্ষক অমৃত দেববর্মাকে এখনো খুঁজছে পুলিশ। নাম হয়েছে বিজিত চক্রবর্তী, ওরফে উত্তম চক্রবর্তী। গতকাল রাত্রে আমরা আমবাসা বাজার থেকে নিয়ে যাচ্ছি। আমাদের এখানে তার বিরুদ্ধে কেস আছে, চুরির কেসে। যেটা কেস হইল আমরা মুঙ্গিয়াকামি থানার কেস নাম্বার 9 2017। তার চুরি করে নিছে এবং তাকে ফেলে দিয়ে গেছে, নষ্ট করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল। কবে? গত 23 তারিখে চুরি হয়েছে এবং 27 তারিখে আমাদের এখানে কেস রেজিস্টার হয়েছে। কতটুকু? প্রায় 4 কিলোমিটার 5 কিলোমিটার মতো রাস্তা কাটিয়ে ফেলে দিয়ে গেছে এবং আমরা ওই তারগুলি কিছু পাওয়া গেছে। অভিযোগ কে করছে? অভিযোগ করছে আমবাসারই কেবল লাইনের সৃষ্টি, কেবল লাইনের শ্রী তুষার শর্মা। তো এখন যাকে ধরছেন আপনারা অভিযোগ মূলে, তাকে কি রিমান্ডে চাইবেন? হ্যাঁ, অবশ্যই আমরা অবশ্যই রিমান্ডে চাবো এবং তাকে ফরওয়ার্ড করতেছি। কতদিনের রিমান্ডে চেয়েছেন? তো আমরা তো 4 দিন চাইছি, 5 দিনে চাইছি। এখন না, এগুলি তো তাদের এফআইআর নামে কোনো নাম নেই তাদের। এরপরে তো আমরা এখন দেখতেছি যদি পাই তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ, অবশ্যই আমরা সবগুলি অ্যারেস্ট করা হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 11 দফা দাবির ভিত্তিতে ত্রিপুরা নির্মাণ শ্রমিক ইউনিয়ন মঙ্গলবার শ্রম কমিশনারের নিকট এক ডেপুটেশন প্রদান করেন। আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে এক মিছিল শুরু করে ডেপুটেশনে মিলিত হয় নির্মাণ শ্রমিকরা। 11 দফা দাবিতে পথে নামলেন নির্মাণ শ্রমিকরা। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয় নির্মাণ শ্রমিকদের মিছিল। শহর ঘুরে মিছিল শেষ হয় শ্রম কমিশনারের দপ্তরের সামনে। দেওয়া হয় ডেপুটেশন। নির্মাণ শ্রমিকদের কার্ড ঠিক সময়ে দেওয়া, নির্মাণ শ্রমিক পরিবারের মেয়ে বিয়ের অনুদান 10,000 টাকা বাড়িয়ে 20,000 টাকা করা, স্কুল, কলেজ সহ বিশ্ববিদ্যালয়ের নির্মাণ শ্রমিক পরিবারের ছেলে মেয়েদের অনুদান বাড়ানোর দাবি জানানো হয়। দাবি উঠেছে মৃত্যুর পর সাহায্য বৃদ্ধিরও। এখন নির্মাণ শ্রমিক
মারা গেলে পরিবারে এককালীন সাহায্য পায় 40,000 টাকা। নির্মাণ শ্রমিক ত্রিপুরা ইউনিয়নের দাবি সাহায্য বাড়িয়ে 60,000 টাকা করতে হবে। শ্রম কমিশনার শম্ভু নম্বর কাজে দাবি সনদ তুলে ধরেন শ্রমিক নেতৃত্ব। প্রতিনিধি দলে ছিলেন সিটু রাজ্য কমিটির কার্যকরী সভাপতি পীযূষ নাগ, নির্মাণ শ্রমিক ইউনিয়নের রাজ্য সম্পাদক নির্মল রায়, জয়া বর্মন, রঞ্জিত চক্রবর্তী, দুলাল দেব, বিনয় সাহা ও শহীদুল ইসলাম। শ্রম দপ্তরের সামনে হয় সভা। শ্রমিকদের নানান সমস্যা তুলে ধরে বক্তব্য পেশ করেন পাঞ্চালী ভট্টাচার্য, কানু ঘোষ ও ঝলক মুখার্জি। ত্রিপুরা নির্মাণ শ্রমিক ইউনিয়ন সদর বিভাগীয় কমিটি এবং দুটি বিভাগীয় কমিটি দুটি বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে 11 দফা দাবির ভিত্তিতে মাননীয় শ্রম কমিশনারের নিকট আমরা এক ডেপুটেশনে মিলিত হতে যাচ্ছি। এই ডেপুটেশনের মূল দাবিগুলো হচ্ছে যে 1 নম্বর দাবি, আবেদনপত্র জমা দেওয়ার 1 মাসের মধ্যে নির্মাণ শ্রমিকদের পরিচয়পত্র দিতে হবে। আমাদের 2 নম্বর দাবি হচ্ছে রাজ্যের বিভিন্ন নির্মাণ ক্ষেত্রে কর্মরত বহিরাগত শ্রমিকদের প্রচলিত ন্যূনতম মজুরি সহ অন্যান্য আইনগত সুযোগ সুবিধা কার্যকরী করতে হবে। ক্ষেত্রসমূহে শ্রম দপ্তরের তদারকি বৃদ্ধি করতে হবে। 3 নম্বর হচ্ছে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির জন্য সরকারি উদ্যোগে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। 4 নম্বর, ব্লক, নগর পঞ্চায়েত, পৌরসভা ও পৌর নিগমের মাধ্যমে নির্মাণ শ্রমিকদের যন্ত্রপাতি প্রদানের ব্যবস্থা করতে হবে। 5 নম্বর দাবি হচ্ছে আমাদের বিভিন্ন সরকারি দপ্তরের উদ্যোগে সরাসরি নির্মাণ কাজের সাথে যুক্ত শ্রমিকদের মজুরি সহ অন্যান্য আইনগত সুযোগ সুবিধা কার্যকরী করতে হবে। 6 নম্বর হচ্ছে নির্মাণ কাজের সাথে যুক্ত সকল শ্রমিককে নির্মাণ শ্রমিক প্রকল্পের অন্তর্ভুক্ত করার জন্য শ্রম দপ্তরের পক্ষ থেকে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করতে হবে। 7 নম্বর দাবি হচ্ছে কন্যা বিবাহ ক্ষেত্রে নির্মাণ বোর্ড কর্তৃক আর্থিক অনুদানের সময়সীমা পরিবর্তন করতে হবে এবং 1 বছরের পরিবর্তে 6 মাস করতে হবে এবং অনুদানের পরিমাণ 10,000 টাকার পরিবর্তে 20,000 টাকা করতে হবে। 8 নম্বর দাবি হচ্ছে মাতৃত্বকালীন অনুদানের পরিমাণ বাড়িয়ে 5,000 টাকা করতে হবে। কার্ড করা 6 মাস পূর্ণ হলে মাতৃত্বকালীন ভাতা দিতে হবে। ডেলিভারি ক্ষেত্রে মারা গেলে 60,000 টাকা অনুদান দিতে হবে। 9 নম্বর হচ্ছে শহরে কিছু জনবহুল ক্ষেত্রে নির্মাণ শ্রমিকদের কাজের জন্য বসে থাকে, সেই সকল জায়গায় নির্মাণ শ্রমিকদের জন্য বিশ্রামাগার তৈরি করতে হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 10 দিন আগে সমাধি করা মৃতদেহ মাটি খনন করে পুনরায় তোলার বিষয়কে কেন্দ্র করে এক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় তেলেমোড়া ব্রহ্মছড়া এলাকায়। পরে অবশ্য মহকুমা প্রশাসনের হস্তক্ষেপে ঘটনা নিয়ন্ত্রণে আসে। 10 দিন আগে সমাধি দেওয়া মৃতদেহ মাটি খনন করে পুনরায় তোলার বিষয়কে কেন্দ্র করে বুধবার তেলিয়ামুড়া ব্রহ্মাছড়া এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে মহকুমা প্রশাসনের ডিসিএম এলে পরিবারের লোকেরা মৃতদেহ তোলা থেকে বিরত থাকে। যদিও মৃতের পরিবারের অভিমত ধর্মীয় রীতিনীতি মানতে গিয়েই এমনটা করা হয়েছিল। গত জুলাই মাসের 28 তারিখ অসুস্থ হয়ে তেলিয়ামুড়া মহকুমার ব্রহ্মাছড়া এলাকার মোহনলাল অধিকারী নিজ বাড়িতেই মারা যান, কিন্তু পরিবারের লোকেরা বৈষ্ণব ধর্ম অনুযায়ী নিজ বাড়িতেই মাটি খনন করে সমাধি দেন তাকে। সমাধিতে মৃতদেহের সঙ্গে বৈষ্ণব ধর্ম অনুযায়ী ঝোলা ও লাঠি দেওয়া হয়, এতেই বাধে বিপত্তি। অন্যান্য বৈষ্ণব ধর্মগুরুদের অভিমত, মৃত্যুকালে যেহেতু মোহনলাল অধিকারী বৈষ্ণব ছিলেন না, তাই সমাধিতে দেওয়া বৈষ্ণব ধর্ম অনুযায়ী ঝোল ও লাঠিগুলি তুলে নিতে হবে। এই ভদ্রলোক শরীর খারাপে মারা গেছে, তারপরে তারা নাকি অধিকারী, ওই অধিকারীরা বলে মাটি দিতে লাগে। মাটি দিতে গেলে তারা রইল একটা মাথার সাদা কাপড় পরাইব আর একটা তোমার এই ফরনও একটা সাদা কাপড় পরাইব। তারা এটা না করতে গিয়া তারা অতিরিক্ত করে লাইছে, মানে বৈরাগীর বেশ ধরাই লাইছে, দণ্ড দিছে, তারপরে ঘোটটা দিছে, লাডি দিছে, কফিন ফরাইছে। ওখানে এটি করতে গিয়া সেটা ওখানে আশ্রমের লগে যারা বুঝাফুরা করলো, তারা কইল যে না এটি তো গৃহস্থ, তো বৈষ্ণবের মতো কেমনি নিবা, এটা আমরা কিছুতেই আমরা এটা যাইতাম না। তখন গেল পণ্ডিতের কাছে, ঠাকুরের কাছে, যারা নাকি পূজাগালি করে, তারা কইছে যে বৈষ্ণবের যা যেহেতু ইগান আইতো না, আমি বৈষ্ণবের সিদ্ধান্ত ছাড়া আমি এটি করতে পারতাম না। তাহলে বিজ্ঞানের যুগ তো আমি বুঝি না, তবে আমি তো আমার মানতে হইব, আমার পুরুষে যেরকম কইছে, বৈষ্ণব যারা যেরকম কইছে, ঠাকুর যে বিধান দিব আমি সেই বিধান মতনই চলবো। ওখানে আমি ইয়াটি আমি বুঝি কম। এই বিষয়ে খবর পেয়ে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের ডিসিএম শঙ্কর নারায়ণ দাস ছুটে এলে সমাধির মৃতদেহ তোলা বন্ধ থাকে। ডিসিএম জানান, মৃতদেহ সমাধি থেকে তোলা হবে না, কেবলমাত্র দেহের সঙ্গে থাকা লাঠি, ঝোলাই ইত্যাদি তোলা হবে। ধর্মীয় রীতিনীতির
প্রশ্নেই। যে লোকটা বৈষ্ণব এলো না, পার্টিকুলারলি জন্মগত বৈষ্ণব ছিল, কিন্তু ভ্যাক ট্যাগ নেওয়ার যে সিস্টেমটা আছে ওটাতে গেছে না যাওয়াতে কি এলো, তারা যে সিস্টেমে যে ওই যে ওদের যে ঝোলাটা বা ওই রকম কিছু আছে এগুলি এখানে দেওয়া যাইতো না, বৈষ্ণবদের বাধা। ঠিক আছে, এটা ট্রেডিশনালি বৈষ্ণবদের। আর এইখানে যেহেতু উনি যে হিন্দু ব্রাহ্ম মতে এটা করতেছিলেন, তো সেখানে আবার আইতে হবে একজন পুরোহিত তাই না, এই জায়গাটাকে করতে হবে। এখন বডিটা কিন্তু তোলা যেত না, যেহেতু একটা মৃত্যু হওয়ার পর যদি আমরা এটা আগুনে দিতাম তাহলে আমরা কিন্তু পাইতাম না, যেহেতু এটা মাটিতে মুখস্থ করা হয়েছে সেই জায়গাতে বডিটা তুলতে গেলে পুলিশের ব্যবস্থা যে জটিলতাগুলি আছে সেগুলি দেখতে হবে। আজকে কি বডিটা তোলা হয়েছিল? না, আমি যতটুকু এখন পর্যন্ত বডিটা তোলা হয়েছে না, এবং আমি ওদেরকে বলে দিয়েছি যে বডিটা যাতে না তুলতে গেলে উইদাউট পারমিশন, মানে পুলিশ উইদাউট অ্যাডমিনিস্ট্রেশন যাতে না করা হয়, এটা করা হয়েছিল। বর্তমানে বিজ্ঞানের যুগে বিষয়টা কতটুকু যুক্তিসঙ্গত? দেখেন, অনেক কিছু আছে যে ধর্মীয় ব্যাপার, এটা ট্রেডিশনালি চলতেছে, এটাতে আমরা সবকিছু আনতে পারতাম না, কারণ এখানে একটা বৈষ্ণব ধর্মাবলম্বী অলরেডি আমাদের ভারতবর্ষ বলেন ত্রিপুরাতে বলেন এটা চলতেছে, এটা নিয়ে আর এটা আদার সাইডে নিলে ভালো। সাইন্টিফিক পুরাটা এখানে আনা ঠিক হইতো না, আমার মনে হইতে আছে। সবটা ব্যাপার আমার জানার বাইরেও থাকতে পারে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া শহরে আইএসপি সংলগ্ন নবনির্মিত সৌজন্য মার্কেটের উদ্বোধন হলো পাল এন্টারপ্রাইজের। ফিতা কেটে এর উদ্বোধন করেন বিধায়ক শ্যামল চক্রবর্তী। সোনামুড়া আইএসপি সংলগ্ন নবনির্মিত সৌজন্য মার্কেটের উদ্বোধন হলো পাল এন্টারপ্রাইজ। এখানে টিভি, ফ্রিজ সহ যাবতীয় ইলেকট্রনিক সরঞ্জামে বিপুল সম্ভার রয়েছে। বুধবার বিকেলে ফিতা কেটে এর উদ্বোধন করেন বিধায়ক শ্যামল চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন সোনামুড়া বিশিষ্ট জনেরা সহ অসংখ্য ক্রেতা। মহিলার শঙ্খ ও উলুধ্বনির মধ্য দিয়ে উদ্বোধন হয় পাল এন্টারপ্রাইজের। উদ্বোধনের পর বিধায়ক শ্যামল চক্রবর্তী সহ অন্যান্যরা ঘুরে দেখেন সমগ্র দোকানটি। বিধায়ক শ্যামল চক্রবর্তী জানান, সরোজিনী মার্কেটের এই নতুন মার্কেট, এটার উদ্বোধন হয়েছে। তো এখানে একটা ইলেকট্রনিক্সের দোকানও আছে, পাল এন্টারপ্রাইজ। তাছাড়া আরও অনেকগুলি দোকান এখানে হচ্ছে নতুন মার্কেট। তো আমাদের রাজ্যের সাধারণভাবে মানুষের যে ক্রয় ক্ষমতা, এই ক্রয় ক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাবার ফলে বাজার বেড়েছে। এখন আমরা চাই এভাবে নতুন নতুন দোকান, নতুন নতুন মার্কেট গড়ে উঠুক, এবং আমরা এটাও পাশাপাশি চাই যে এখানে যাতে কোনো ফাঁকিবাজি না হয়, আমাদের ক্রেতারা যাতে তাদের সুরক্ষা থাকে এবং তারা যাতে নির্দিষ্ট দামে, সঠিক দামে জিনিসপত্র কিনতে পারে, সেটাও আমরা এখানকার দোকানি যারা আছে তাদের কাছে আহ্বান করি, এবং মানুষ সুন্দরভাবে যাতে কেনাকাটা করতে পারে সেটা হবে বলেই আমরা আশা রাখছি। দিন দিন মানুষের যে আয় বাড়ছে, মানুষ নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে, নতুন নতুন জিনিস দেখতে চায়, নতুন নতুন সামগ্রী পেতে চায়। এই সামগ্রীগুলি এই সমস্ত নতুন মার্কেটের মধ্য দিয়ে সেখানে আসতে পারে, পেতে পারে, যেটা আগরতলা থেকে সাধারণভাবে আনতে হয়, এগুলি এখানেই, এবং আমরা চাই আগরতলার দামেই যাতে এখানে পায়, সেটা হবে বলেই আমরা আশা রাখছি। পাল এন্টারপ্রাইজের কর্ণধার কেশব পাল জানান, আমরা একটা সরোজিনী মার্কেট এখানে নতুন হলো, এটা যদিও আমি করেছি, পাশাপাশি আমি 2টা রুম নিয়ে একটা ইলেকট্রনিক্স দোকানের উদ্বোধন করলাম আজকে। আমি চাই যাতে আগরতলার দামে সোনামুড়াবাসীকে পরিষেবাটা দিতে পারি, আগরতলা যেরকম পরিষেবা দেয় এই দামেই দিতে পারি, এই আশা নিয়ে আমি এই দোকানটাকে তৈরি করা। সরোজিনী আসলে আমার দিদিমা, তিনি অনেক আমাদের নিয়ে কষ্ট করেছেন, কষ্ট করেছেন। ধরুন ওনার বাড়ি, ওনার জায়গা, এই হিসাবেই ওনার নামকরণ দিয়ে আমি চাই নামটা এখানে থাকতে। এদিকে পাল এন্টারপ্রাইজের উদ্বোধন উপলক্ষে শহরের কয়েকজন দরিদ্র লোকের হাতে গিফট তুলে দেন বিধায়ক শ্যামল চক্রবর্তী, পাল এন্টারপ্রাইজের কর্ণধার কেশব পাল সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।